গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ কৈলাসপতি মাহাতো এবং আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু, হোয়াট ইজ পার্সোনাল ভ্যালু অ্যান্ড সোশ্যাল ভ্যালু, ডিফাইন্ড ভ্যালু কনফ্লিক্ট, describe the way to mitigate value conflicts and characteristics of instructional materials for values। ঠিক, তো আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো কী হচ্ছে না, এক হচ্ছে পার্সোনাল ভ্যালু কী জিনিস, সোশ্যাল ভ্যালু কী জিনিস, ভ্যালু কনফ্লিক্ট কী জিনিস এবং কীভাবে এই যে যদি ভ্যালু কনফ্লিক্ট সৃষ্টি হয় তাহলে সেটাকে কীভাবে আমরা নিরসন করতে পারি এবং অবশেষে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস ফর ভ্যালুস, অর্থাৎ সেই সমস্ত জিনিস বা অবজেক্ট যেগুলো কি নাকি আমাদের মধ্যে ভ্যালুর সৃষ্টি করে থাকে সেই বিষয় সম্পর্কে। তো প্রথমেই জেনে নেওয়া যাক ভ্যালু কী জিনিস। ভ্যালু হচ্ছে একটা কনসেপশন যেটা এক্সপ্লিসিট অথবা ইমপ্লিসিট প্রকৃতির হতে পারে এবং সেটা কি হয় ডিস্টিংটিভ অফ অ্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ অফ দ্য ডিজায়ারেবল হুইচ ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন ফ্রম অ্যাভেলেবল মোডস মিনস অ্যান্ড এন্ডস অফ অ্যাকশন। অর্থাৎ এই যে ভ্যালু সেইটা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। এক নম্বর হচ্ছে যেটা ব্যক্তি নিজের মধ্যে থেকে বিভিন্ন বই পড়া বা বিভিন্ন ধরনের সমাজের যে রীতিনীতি সেখান থেকে শিখতে পারে অথবা বিভিন্ন মানুষের দ্বারা শিখতে পারে, ঠিক না? তো ভ্যালু হচ্ছে আর ডিপলি হেল্ড বেনিফিটস অ্যাবাউট হোয়াট ইজ গুড, ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিজায়ারেবল ইন লাইফ, ঠিক না? তো ভ্যালু আমাদের কী শেখায় না, কোনটা ভালো জিনিস, কোনটা ইম্পর্ট্যান্ট এবং কোনটা গ্রহণযোগ্য সেই বিষয় সম্পর্কে, অ্যান্ড দে গাইড আওয়ার থটস, ফিলিংস অ্যান্ড অ্যাকশন অ্যান্ড হেল্প আস চুজ বিটুইন রাইট অ্যান্ড রং। ভ্যালু শুধু আমাদেরকে ভালো জিনিস বা ওটাতে শেখায় না, আমাদের যে থটস, আমাদের যে ফিলিংস এবং আমাদের যে অ্যাকশন সেটাকেও একটা সঠিক পথে চালিত হতে সাহায্য করে। ভ্যালু ইনফ্লুয়েন্স চয়েসেস উই মেক অ্যান্ড দ্য গোল উই সেট ইন ইয়োর ডেলি লাইফ। এই যে এই ভ্যালুই আমাদেরকে সাহায্য করে বিভিন্ন ধরনের গোলকে ঠিক করতে এবং সেটাকে অ্যাচিভ করতে, যার ফলে আমরা আমাদের জীবনে এক অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি। দে শেপ আওয়ার ক্যারেক্টার, রিলেশনস অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ড আদার্স অ্যান্ড সোসাইটি। এটা আমাদের যে চরিত্র সেই চরিত্র নির্মাণেও সাহায্য করে থাকে। এটা আমাদের পরিবার পরিজন এবং সোসাইটির সঙ্গে আমরা কীভাবে আচার আচরণ করব বা তাদের সাথে কীভাবে আমরা মেলামেশা করব সেটাও এখান থেকে এই আমাদের ভ্যালুই সাহায্য করে সেটাকে শিখতে। ভ্যালুজ আর বোথ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল। ভ্যালুজ কী হতে পার্সোনালও হতে পারে আবার সোশ্যাল হতে পারে। পার্সোনাল কোন জিনিসটাকে বলছি, যেটা একজন ব্যক্তিকে সে নির্ধারিত করবে, সঠিক পথে চালিত করবে এবং সেটাকে আমরা সোশ্যাল বলে থাকি যখন সে সমাজে থাকছে এবং সমাজের ভালোর জন্য সমাজ থেকে বিভিন্ন ধরনের যে শিক্ষা নিচ্ছে, তো সেটাকে আমরা কি বলছি না সোশ্যাল। অথবা আমরা সিম্পল ভাষায় যদি বলতে চাই তাহলে ভ্যালু ইজ হোয়াট উই বিলিভ ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড রাইট হুইচ গিভ আস টু লিভ এ মিনিংফুল অ্যান্ড রেসপন্সিবল লাইফ। ভ্যালু কি? ভ্যালু হচ্ছে সেটাই হোয়াট উই বিলিভ, যেটা আমরা বিশ্বাস করি, যেটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং যেটা হচ্ছে ঠিক, যেটা আমাদের কী করে গাইড করে থাকে একটা মিনিংফুল এবং রেসপন্সিবল লাইফ তৈরি করার ক্ষেত্রে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানব বিভিন্ন ধরনের ভ্যালু সম্পর্কে। এখানে আমি প্রায় 6 প্রকার ভ্যালু সম্পর্কে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কি না পার্সোনাল ভ্যালু। পার্সোনাল ভ্যালু কোন জিনিসটাকে বলা হচ্ছে, যেখানে কিন্তু ভ্যালুটা একজন ব্যক্তি বিশেষের ক্ষেত্রেই সীমাবদ্ধ। ভ্যালু দ্যাটস গাইড অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ভ্যালু যেটা কী করছে বা সেই মূল্যবোধ যেটা একটা ব্যক্তিকে তার চিন্তাধারায়, তার যে পছন্দ অপছন্দ বা তার যে আচরণ ধারা সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক না? সেই যেটার মধ্য দিয়ে ব্যক্তির যে এই বিশ্বাস,
পছন্দ অপছন্দ আচরণ নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাকে আমরা বলে থাকছি পার্সোনাল ভ্যালুজ। সোশ্যাল ভ্যালুজ কী জিনিস? ভ্যালুজ দ্যাট প্রমোট হারমোনিয়াস রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। অর্থাৎ সোশ্যাল ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা যেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি সমাজে সঠিকভাবে জীবনযাপন করছে এবং অন্যদেরও সমানভাবে যাতে জীবন পরিচালনা করতে পারে সেক্ষেত্রেও সাহায্য করে থাকে। অর্থাৎ এক কথায় একে অপরের প্রতি সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই হচ্ছে সোশ্যাল ভ্যালুজের মূল লক্ষ্য। মোরাল ভ্যালুজ কোনটা? যেখানে এটাও কিন্তু ব্যক্তির নিজের মধ্যেই সীমাবদ্ধ, যেমন অনেস্টি, ট্রুথফুলনেস, জাস্টিস অ্যান্ড ইন্টিগ্রিটি। অর্থাৎ যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন অনেস্টি, যেমন পরীক্ষার হলে নকল না করা, ঠিক না? এটা ব্যক্তির নিজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, এবং এই যে অনেস্টি সেটা কিন্তু সেই ছাত্রটিকে বা সেই ব্যক্তিটিকে নিজের যে একটা মূল্যবোধ সেটাকে জাগৃত করছে, যার ফলে তার যে বিচারধারা বা তার যে চিন্তাকরণ ক্ষমতা সেটাও কিন্তু সঠিক পথে পরিচালিত হচ্ছে, যেমন চুরি না করা, ঠিক। এরপর আসে কালচারাল ভ্যালুজ হচ্ছে সেই সমস্ত ভ্যালু যেগুলো আমরা বিভিন্ন কালচারের মধ্য দিয়ে শিখে থাকি এবং যেগুলো কিন্তু আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন যদি আমরা বলি দুর্গাপুজোর কথা, সেখানে আমরা কি শিখি না কোনো এক দেবীকে আমরা সম্মান করতে শিখি। এখানে দেবী বলতে প্রকৃতির কথা বলা হয়েছে। প্রকৃতির জন্য বিভিন্ন ধরনের কাজ করা, সাথে সাথে আমরা আমাদের গুরুজনদেরও কীভাবে সম্মান করতে হয়, ছোটদের কীভাবে ভালোবাসতে হয়, সেটাও কিন্তু এই যে কালচারাল ভ্যালুজ সেটার মধ্যেই অন্তর্গত। তারপর আছে ন্যাশনাল ভ্যালুজ, প্যাট্রিয়টিজম, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড রেসপেক্ট ফর দ্য কনস্টিটিউশন। এগুলো হচ্ছে ন্যাশনাল ভ্যালুজ। ন্যাশনাল ভ্যালুজের প্রয়োজনীয়তা কী না? আমরা একটা দেশে বসবাস করি, আমাদের এই দেশ বিভিন্ন ভাষা, ধর্ম এবং জাতির সমন্বয়, ঠিক না? এই দেশটিকে অখণ্ড রাখতে গেলে কিন্তু চাই কি? দেশাত্মবোধক ভাবনা, একে অপরের প্রতি ঐক্য এবং সৌভ্রাতৃত্ববোধ এবং দেশের প্রতি সম্মান। যদি আমরা সেটা না করি তাহলে কী হবে? দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তারপর হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালুজ, পিস, কম্প্যাশন, সেলফ রেজিলিয়েন্স অ্যান্ড ইনার হারমোনি। আমরা এর আগে জেনেছি মাসলোর একটা নীতি, সেখানে কি একদম উপরের স্তরটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল, বলা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। অর্থাৎ ব্যক্তি যখন একটা নির্দিষ্ট সময় তার জীবন অতিবাহিত করে যায় তখন তার মনের মধ্যে একটা ইচ্ছা উঠে আসে, ঠিক না? নিজেকে জানার, ঠিক না? যার ফলে নিজেকে জানার, এই যে নিজেকে জানার, এটাই হচ্ছে একটা কি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ স্পিরিচুয়াল ভ্যালুজ, যেটা ব্যক্তিটিকে শান্তি এবং শান্তির পথে নিয়ে যায়। এরপরে আমরা জানব ভ্যালু কনফ্লিক্টস বা মূল্যবোধের মধ্যে দ্বন্দ্ব কী জিনিস। এই ভ্যালু কনফ্লিক্টস অকার when two or more values, beliefs or principles come into opposition, making it difficult to choose an appropriate course of action। অর্থাৎ কি? ভ্যালু কনফ্লিক্ট তখনই সৃষ্টি হয় যখন দুই বা তার অধিক ভ্যালু মানে মূল্যবোধ অথবা বিশ্বাস অথবা নীতির একসাথে পরস্পরের বিপরীতে চলে আসে, মেকিং ইট ডিফিকাল্ট টু চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন। যার ফলস্বরূপ একটি ব্যক্তি কোন ধরনের ভ্যালু, বিলিভ বা প্রিন্সিপালকে গ্রহণ করবে সেখানে কিন্তু তার অসুবিধা সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, এ স্টুডেন্ট ভ্যালুজ অনেস্টি। মনে করলো কি একজন স্টুডেন্ট তার অনেস্টিকেই বেশি গুরুত্ব দেয়, বাট ফ্রেন্ডস আস্ক দেম টু হাইড দ্য ট্রুথ টু প্রোটেক্ট দ্য ফ্রেন্ড। কিন্তু বন্ধুটা কি বললো না, আমাকে রক্ষা করার জন্য তোকে এই মিথ্যা কথাটা বলতে হবে। তাহলে এখানে
এই যে স্টুডেন্ট, ঠিক না, তার যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি তার মধ্যে দুই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে অনেস্টি আর একটা হচ্ছে ফ্রেন্ডস লয়্যালটি, ঠিক না। তাহলে এই ধরনের যে সিচুয়েশনস, এটাকে আমরা কি বলছি, ভ্যালু কনফ্লিক্টস। আচ্ছা, তাহলে কি কি কারণে আমাদের ভ্যালু কনফ্লিক্টস তৈরি হয়ে থাকে? ফার্স্ট যেটা হচ্ছে ডিফারেন্স ইন পার্সোনাল বিলিভ। প্রত্যেকটা ব্যক্তির বিচারধারা আলাদা আলাদা, ঠিক না। তো এই কারণে একটা হতে পারে ফ্যামিলি অ্যান্ড কালচারাল ডিফারেন্স। ভারত কী হয়েছে, বিভিন্ন ভাষা, ধর্ম, জাতপাত, ঠিক না, আচার আচরণ এই দিক থেকে আলাদা, কালচারের দিক থেকেও আলাদা। তো যদি আমরা দেখতে চাই তাহলে সেই কারণে একটা কী হচ্ছে না, আলাদা আলাদা একটা বিশ্বাস বা প্রিন্সিপালের তৈরি হচ্ছে, ঠিক। তো সেই কারণেই যে সেই সে তো তো সেটাও একটা কী হচ্ছে না কারণ, কিসের না, ভ্যালু কনফ্লিক্টসের। যেমন কোনো একটি ছেলে যদি গ্রামে থাকে এবং কোনো একটি ছেলে শহরে থাকে পড়াশোনা করে, তাহলে তাদের বিভিন্ন ধরনের কুসংস্কারের দিক থেকে তাদের মধ্যে ভ্যালু সৃষ্টি হতে পারে। ফর এক্সাম্পল, কেউ বলবে যে ভূত আছে, যে ছেলেটি গ্রামে থাকে এবং যে শহরে থাকে পড়াশোনা করছে, ও কী বলবে, ভূতের কোনো অস্তিত্বই নাই। তো এই ধরনের কী হতে পারে না, ভ্যালু কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে। 3 নম্বর হচ্ছে কি কনফ্লিক্টস বিটুইন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস। আমাদের সমাজে বিভিন্ন ধরনের কী রয়েছে, আচার আচরণ, রীতিনীতি, ঠিক না। তো সেইগুলোর কারণেও হতে পারে। যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন আমরা দেখি রাজা রামমোহন রায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সমাজ সংস্কারের দিক থেকে ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সতীদাহ প্রথা, ঠিক না। সেটা কিন্তু কি সমাজের পক্ষে তো একটা ভালো দিক ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো মহান ব্যক্তির ক্ষেত্রে সেটা ঠিক ছিল না। তাহলে দুটো কী হয়ে গেল, আলাদা আলাদা বিচারধারা বা মূল্যবোধের একে অপরের সাথে সংঘর্ষে এলো। তো এটাও একটা কারণ, ঠিক না। তো তারপর হচ্ছে পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার কীরকম না, আমি একটা কোনো কাজ করছি বা কোনো একটা মন্তব্য রাখছি, ঠিক না, সেখানে যদি আরও অন্যান্যরা আমার ওপর বা কোনো একটা পার্সন যে কিনা কোনো কিছু করছে তার উপর অন্য ধরনের বিচারধারার প্রভাব রাখে, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালু কনফ্লিক্টসের সৃষ্টি হতে পারে। যেমন আগের আমরা যে এক্সাম্পলটা দেখলাম, একজন স্টুডেন্ট, ঠিক না, সে কিনা কী করেছে, চুরি করেছে এবং তার ফ্রেন্ড সেটা দেখে নিয়েছে। এবার ওই যে ফ্রেন্ড, তো ওই যে বন্ধু, তার মধ্যে দুই ধরনের মূল্যবোধ তৈরি হচ্ছে, একটা হচ্ছে ফ্রেন্ডসের লয়্যালটি আর একটা হচ্ছে অনেস্টি। তাহলে এটা একটা আমরা বলতে পারি অ্যাজ আ এক্সাম্পল অফ cause of value conflicts because of that peer pressure. চেঞ্জিং সোশ্যাল কন্ডিশন, অর্থাৎ সোশ্যাল কন্ডিশন পরিবর্তন হওয়ার সাথে সাথেও বিভিন্ন ধরনের ভ্যালু কনফ্লিক্টস সৃষ্টি হতে পারে। যেমন এখনকার দিনে ডিভোর্স হওয়া একটা কমন ব্যাপার, ঠিক না। তো যারা নিজেদেরকে পরিবর্তন করছে তো তাদের কাছে তো এটা অ্যাকসেপ্টেবল, এবং যারা করছে না তারা কি বলবে, একটা তাদের মধ্যে ঋণাত্মক মনোভাব আসবে। তো এটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি। তারপর যে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ডিফারেন্স, রিলিজিয়াস এবং কালচারাল ডিফারেন্সের কারণেও হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি হিন্দু যারা কি করে না, সকলকেই ভালোবাসে, সকলকে পুজো করতে শিখে, ঠিক না, কিন্তু মুসলমানের ক্ষেত্রে কী দেখা যায়, ওদের এক দেবতা। তো এটাও একটা কিন্তু কারণ হয়ে দাঁড়ায় ভ্যালু কনফ্লিক্টসের। যখন আমরা কি করি, দেশকে ভালোবাসি বা দেশ ভক্তির গান আমরা বা বিভিন্ন ধরনের যে দেশাত্মবোধক গান রয়েছে সেগুলো যখন আমরা গাই সেক্ষেত্রে, এছাড়াও যে আমরা এরপর হচ্ছে কনফ্লিক্ট বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট। তো এটাও একটা ভ্যালু কনফ্লিক্ট। যেমন একজন ব্যক্তি আছে, সে কোনো একটা অফিসে কাজ করে, ঠিক, এবার তার কাজ হচ্ছে সমাজকে সঠিকভাবে যে সমস্ত সরকারি
পরিকল্পনাগুলি রয়েছে সেগুলোকে সকলের মধ্যে বন্টন করা, এটা তার পার্সোনাল ডিউটি। কিন্তু তার পার্সোনাল ইন্টারেস্ট কি? যদি সে সেগুলোকে কোনোরকমভাবে কারচুপির মধ্য দিয়ে এড়িয়ে যায় বা সেগুলোকে কোনোরকমভাবে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং সেখান থেকে তার কিছু অর্থ উপার্জন হয়ে যায়, তাহলে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো। তো এই ছিল বিভিন্ন ধরনের কারণ যেগুলো কী করছে না ভ্যালু কনফ্লিক্টস সৃষ্টি করছে। এরপর জানবো ওয়েজ টু মিটিগেট ভ্যালু কনফ্লিক্টস। ফার্স্ট হচ্ছে ওপেন ডায়লগ। তাই যখনই দুটি ব্যক্তির মধ্যে বা দুই দলের মধ্যে ভ্যালুর দ্বন্দ্বের সৃষ্টি হবে তখন আমাদের কিন্তু একটা ওপেন ডায়লগ করতে হবে। ডিসকাস ডিফারেন্স কামলি, এবং যেটা সব থেকে সায়েন্টিফিক, অ্যাকসেপ্টেবল এবং অ্যাডাপ্টেবল হবে সেইটাকে গ্রহণ করা। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। অন্যের যে ভিউ পয়েন্ট কোনো একটা বিষয় সম্পর্কে সেটাকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে এবং সেটাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে, কেননা তার ফলে আমরা বুঝতে পারবো সেই ব্যক্তিটি কোন পরিপ্রেক্ষিতে কোন জিনিসটা বলতে চাইছে এবং সেটা কি আদৌ সমাজের জন্য বা দলের জন্য উপযোগী বা স্বাস্থ্যকর কিনা। 3 হচ্ছে টলারেন্স, রেসপেক্ট ডিফারেন্স। ঠিক না, প্রত্যেক ব্যক্তি যখন কিছু না কিছু বলবে সেটাকে অবশ্যই শোনা এবং কোনো কিছু যদি খারাপ বলে তাহলে সেটাকে তার সাথে মারামারি বা তর্কে না গিয়ে সেটাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, এক্সামিন কনসিকুয়েন্সেস বিফোর ডিসাইডিং। তো কি এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ যে ব্যক্তি বা বিভিন্ন ধরনের যে ভ্যালু কনফ্লিক্ট মানে কি দুটো ভ্যালুর মধ্যে দ্বন্দ্ব, তো এখানে দুটো ভ্যালুকেই ক্রিটিক্যালি ভাবতে হবে, সায়েন্টিফিকভাবে, যুক্তি সহকারে, র্যাশনালি, লজিক্যালি, যার ফলে আমরা বুঝতে পারবো কোনটা সব থেকে ক্ষতিকারক এবং কোনটা কম। তারপর কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এই যে ভ্যালু কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা নিবারণ করতে পারি। তারপর হচ্ছে এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং আদার ফিলিংস। কম্প্রোমাইজ, সব ক্ষেত্রে 100% একটা বিচারধারা ঠিক না হতে পারে, তো সেক্ষেত্রে যদি সেটা সমাজের জন্য ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে বা সমাজের অগ্রগতির জন্য কিছুটা কিন্তু পরিবর্তন আনতে হবে বা নিজেকে কম্প্রোমাইজ করতে হবে বা কোনো একটা ভ্যালুকে কম্প্রোমাইজ করতে হবে। এথিক্যাল রিজনিং, গিভ ইম্পর্টেন্স টু জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি। যখনই আমরা ভ্যালুরকে কী করব না মেজারমেন্ট করব তখন অবশ্যই দেখতে হবে যে ভ্যালুটাকে বা যে মূল্যবোধটাকে আমরা গ্রহণ করছি বা যেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটার মধ্যে যেন জাস্টিস, ইকুয়ালিটি এবং হিউম্যান ডিগনিটির প্রতি ধ্যান রাখি। এমন নয় সেটা আনজাস্টিস বা ইনইকুয়ালিটিকে প্রমোট করে, ঠিক না। তো এই ছিল আমাদের কতগুলো স্টেপস যেগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারি না বিভিন্ন যে ভ্যালু কনফ্লিক্টস বা মূল্যবোধের যে দ্বন্দ্ব সেটাকে কিন্তু নিরসন করতে পারি। এছাড়াও যদি আমি বলতে চাই যে একটা ভ্যালু কনফ্লিক্টসকে মিটিগেট করার সব থেকে বেস্ট উপায় কি, রেসপেক্ট আদার্স, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, চুজ ওয়াইজলি অ্যান্ড লিভ টুগেদার। দ্যাটস আ স্ট্র্যাটেজি টু adopt everyone so that the value conflict get reduced. এরপর জানবো কতগুলো instructional material for values. তো এখানে instructional materials are resource used by teacher to develop desirable values among learners. First, biographies and biographics, পিকচার অ্যান্ড পোস্টার, বিভিন্ন ধরনের পিকচার, সেটার মধ্যে যেমন রেসপেক্ট, কাইন্ডনেস এবং হেল্প,
এই ভাবনাগুলো থাকে ভিডিও অ্যান্ড ডকুমেন্টারিজ, বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো দেখানো হচ্ছে স্কুলে কলেজে, ঠিক না, সেগুলো যেন ভ্যালু ওরিয়েন্টেড হয়। তারপর হচ্ছে রোল প্লে মেটেরিয়ালস, যেমন আমরা দেখি স্বাধীনতার সময় বিভিন্ন স্কুলে, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, বিপিন চন্দ্র পাল, এদের রোল প্লে করানো হয় এবং তাদের যে কোর আইডিয়া, ঠিক না, তাদের যে কোর আইডিয়া বা তাদের যে মূল লক্ষ্য বা তাদের যে চরিত্রের যে গুণাবলী সেগুলো কি তুলে ধরা হয়। বিভিন্ন ধরনের কেস স্টাডিজ তুলে ধরা ছাত্রছাত্রীদের কাছে, চার্ট এবং ফ্ল্যাশ কার্ডের ইউজ করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল লাইফ সিচুয়েশন দেওয়া। যেমন আমরা দেখতে পাই কৈলাস সত্যার্থী, যিনি কী করেছিলেন না, চাইল্ড ট্রাফিকিং বন্ধ করেছিলেন। তো এগুলো একটা রোল মডেল, ঠিক না, যেগুলো যখন শিক্ষার্থীরা দেখবে, যার ফলে কী হবে না, তাদের মধ্যে একটা বিচারধারা বা ভ্যালুর সৃষ্টি হবে। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাফেক্টিভ ভ্যালু বেসড মেটেরিয়ালস। আমরা যে ভ্যালু বেসড মেটেরিয়াল তৈরি করবো সেগুলো যেন অবশ্যই এজ অ্যাপ্রোপ্রিয়েট হয়, সুইটেবল টু দ্য এজ, ম্যাচিউরিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু লার্নার্স। 2 নম্বর হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড উইথ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডিয়াস। 3 নম্বর হচ্ছে রিলেভেন্ট টু লার্নার্স লিভস, connected to their daily life, experience and real world, cultural sensitivity, respect different cultures, traditions and background। 5 নম্বর হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড নন ডিসক্রিমিনেটরি। 6 নম্বর হচ্ছে মোরালি মিনিংফুল, প্রমোটস পজিটিভ ভ্যালুজ, যে আমরা মেটেরিয়ালসটা ইউজ করো সেটা যেন কি পজিটিভ ভ্যালুজ লাইক অনেস্টি, রেসপেক্ট অ্যান্ড জাস্টিস এগুলোকে ক্যারি করে। ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং, মেটেরিয়ালসটা যেন অ্যাট্রাকটিভ হয়, এনজয়েবল হয় এবং ক্যাপচার করে লার্নারের ইন্টারেস্টটাকে, এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। 9 নম্বর হচ্ছে প্রমোট এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন। 10 নম্বর হচ্ছে বেসড অন রিয়েল লাইফ সিচুয়েশন, আমরা যে মেটেরিয়ালসটা তৈরি করব সেটা যেন রিয়েল লাইফ এক্সাম্পলকে নিয়ে হয়, এখানে আমরা তুলে ধরতে পারি আমাদের দেশাত্মবোধক যে প্রেমিকরা রয়েছে তাদের কথা, যেমন মহাত্মা গান্ধীর কথা, ভগৎ সিংয়ের কথা, রাজগুরুর কথা। So these characteristics ensure that value-based materials are meaningful, effective and impactful in shaping learners' thought, attitude and behavior. So এইগুলো ছিল অ্যাফেক্টিভ ভ্যালু বেসড মেটেরিয়ালসের কতগুলি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। অবশেষে আমরা বলতে পারি ভ্যালুজ শেপ ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার, যেখানে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুজ হেল্প লার্নার্স মেক রেসপন্সিবল ডিসিশন and value conflicts can be reduced through dialogue, tolerance, empathy, ethical reasoning, right? At the end আমি বলতে চাই ভ্যালু আর দ্য guiding light that lead to a better self and a better world. So this is my presentation topic. Thank you.